ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা দিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায় মাসুমুর রহমান খলিলি। আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন ট্রাইব্যুনাল আজকে বলা হয়েছে গুমের মামলায় 15 কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ এর আনুষ্ঠানিক তথ্য জানে না রাষ্ট্রপক্ষ। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন, সেনা কর্মকর্তাদের আসলে বিচার নিয়ে যে আলোচনা চলছে বা বিতর্ক চলছে এই নিয়ে আসলে কি প্রভাব পড়তে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি উত্থাপন করেছেন। প্রথম কথা হচ্ছে কি, আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে তাদের কাছে যে 15 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা তাদেরকে সমর্পণ করতে হবে এবং আইনি ব্যাখ্যায় আরো কিছু কথা বলা হয়েছে। সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আটক করার ক্ষমতা রাখেন না তাদের 24 ঘন্টার মধ্যেই এটা আইনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হয়। সেই হিসেবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে যেহেতু এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, স্বাভাবিকভাবে 24 ঘন্টার মধ্যে আটকের গ্রেপ্তারের তাদের কাছে সমর্পণ করা হবে। তো যখন আসলে সাংবাদিক সম্মেলনে এই বিষয়টা অবহিত করা হয় সেনা সদর দপ্তরের পক্ষ থেকে, তখন কিন্তু প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আদালত উপস্থাপন করা হয়নি। আশা করা যায় আগামীকালকে যখন ট্রাইব্যুনালের কোর্ট বসবে তখন সমর্পণ করা হবে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় যে বিষয়টা বিতর্কের সেটা হচ্ছে, একটা সময় বলা হচ্ছিল ট্রাইব্যুনালের যে অভিযোগটা, সেই অভিযোগে কর্মরত কোনো সেনা কর্মকর্তাকে আদালতে অভিযুক্ত করা যাবে না অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। কিন্তু আমরা হয়তো একটু ভুল করে বসি অনেক সময়। অল্প কিছুদিন আগে যে আন্তর্জাতিক অপরাধ যে আইনটা আছে, মানবতা বিরোধী অপরাধ আইন, এখানে একটা সংশোধনী আনা হয়। এখানে বলা হয় আনুষ্ঠানিকভাবে যদি কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাহলে তখন থেকেই তিনি আর ওই চাকরিতে বহাল থাকবেন না, তার মানে সরকারি চাকরিতে থাকবেন না। যখন এই অভিযোগটা উত্থাপন করা হয় এই 15 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, তখন ধরে নিতে হবে তারা এই অভিযোগ উত্থাপনের পর থেকে আনুষ্ঠানিকভাবে এরপরে তারা স্ব পদে আর বহাল নেই। ফলে সামরিক বাহিনীতে যেহেতু তারা নেই, অতএব সামরিক ট্রাইব্যুনালে বা মার্শাল ল কোর্টে তাদের বিচারের সুযোগ নেই, তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা নিয়ে আমরা এই 15 সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হবেন নাকি সেনা আইনি বিচারের মুখোমুখি হবেন, এই একটা মৌলিক প্রশ্নের ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয় আমাদের সামনে আছে। জি, মাসুমুর রহমান খলিলি, আপনি সেনা আইনের কথা বলছেন। সেনা আইনে আসলে এই সেনা কর্মকর্তাদের যে অ্যালিগেশনে আসলে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, যেটা গুম, খুন, হ্যাঁ, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তো মার্শাল লতে তো এই তফসিলে তো এটা নাই। মার্শাল লতে বা সেনা আইনে, সেনা আইনে তাদেরকে বিচার করা যাবে, তবে সেই বিচারের শাস্তি হবে একেবারে লঘুদণ্ড আর কি। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব বা শাস্তির বিধান আছে, সেখানে সেনা আইনে যদি এ ধরনের অপরাধের বিচার করা হয় তাহলে একেবারে লঘু শাস্তি হবে। ফলে এতে দুই ধরনের শাস্তি হয়। একই অপরাধে যদি বেসামরিক ব্যক্তি অভিযুক্ত হয় তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, অন্যদিকে সেনা আইনে যদি সেই অপরাধের বিচার করা হয় তাহলে তার শাস্তি হবে কয়েক বছরের কারাদণ্ড। জি, আমরা একটু ডক্টর আব্দুল আল মামুনের কাছে যাই। আব্দুল আল মামুন, আপনার কাছে জানতে চাই, যেটা হচ্ছে অনেকেই বলছেন যে বাংলাদেশের ইতিহাসে একযোগে এত সেনা কর্মকর্তার বেসামরিক আদালতে বিচারের ঘটনা বিরল, কিন্তু এর আরেকটা এক্সাম্পল আছে। আমরা যখন ওই যে বিজিএর মিউটিনি কেস আমরা দেখেছি, এবং যে প্রশ্নটা করলাম যে সেনা আইনে তো আসলে যে কথাটা আমি আগে মাসুমুর রহমান খলিলিকে বলছিলাম যে তাদের তফসিলে তো আসলে এই যে গুম, ল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের এই ক্লজটিতে নাই সম্ভবত। না, ধন্যবাদ অনেক। আমি একটু দৃষ্টিকে অন্যভাবে দেখতে চাই এবং ব্যাখ্যাও করতে চাই। প্রথম হচ্ছে যে খলিলি যেটা ছাড়লেন, যেটা আইনের দৃষ্টিতে আসলে এটা এখন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সংশোধিত আইন, এটা সেই প্রক্রিয়ায় যাওয়ার কথা। এবং আর একটা ভালো জিনিস উল্লেখ করলেন যে আমরা আশা করবো যে সেই সমাধানের দিকে যাবে, কিন্তু একই সাথে আমরা এটা ভুলে গেলে হবে না যে কথাটা আপনি বললেন যে বাংলাদেশ তো বটেই,
সারা বিশ্বের ইতিহাসে এই ঘটনাগুলো বিরল, যুদ্ধ বা যুদ্ধ অপরাধের বিচার ছাড়া, বড় বড় মিউটিনি ছাড়া এই ধরনের সেনা কর্মকর্তা 15 জন যারা কর্মরত বা আরো 25 জন যারা এলপিআর আছে বা রিটায়ার করেছে, এটা বড় সংখ্যায়। আমি প্রথমে এই সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই এবং গতকালের প্রেস কনফারেন্সটাকে আপনি শুধু একটা স্বাভাবিক প্রেস কনফারেন্স হিসেবে আমি দেখতে চাই না, এটা একটা সিম্বলিক ভ্যালু যেমন আছে তেমনি সেনাবাহিনীর পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে। এই কারণে আমি বলবো যে গত কয়েকদিন এইটাকে নিয়ে পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কোনো কোনো পক্ষ তো ক্যান্টনমেন্টে একটা যুদ্ধ বাদিয়ে দিয়েছেন, আবার বলছেন যে ওখানে মিউটিনি হয়ে যাচ্ছে, অনেক ধরনের কথা আমরা শুনেছি, যেটা আসলে সামগ্রিকভাবে আমাদের সমাজকে অস্থিতিশীল করা বা সরকারকে চাপে ফেলা বা অনেকে এটাকে অলরেডি নির্বাচনের সঙ্গে যুক্ত করেছেন। তো সেটাতে আমি মনে করি একটা জল ঢেলেছে এই গতকালকের প্রেস কনফারেন্স, এটা একটা অন্যতম দিক। দ্বিতীয় যে বিষয়টি ক্লিয়ার করা দরকার সেনাবাহিনীর এই ভূমিকাটাতে যে তারা তাদের আন্ডারে নিয়েছে, তাতে হচ্ছে যে যে কথাটা বলা হচ্ছিল তার বিপক্ষে তাদের আসলে অবস্থান, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তাদের যে অর্জন, আমাদের ক্রান্তিকালে তাদের যে অবদান, সবকিছু মিলে আমি মনে করি একটা পজিটিভ বার্তা। খলিল ভাই যেটা বললেন আমি এটাতে পরে যেতে চাই, কিন্তু এটা একটা পজিটিভ বার্তা যে তারা জানা মাত্র বা স্ক্রলে দেখে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়েছেন এবং তারা একটা বিচারিক প্রক্রিয়া এক ধরনের সাহায্য করতে চান বলে একটা মেসেজ দিয়েছে। আর একটা হচ্ছে যে সেনাবাহিনীর কিন্তু এই কর্মকর্তারা পুরো সেনাবাহিনী রিপ্রেজেন্ট করেন, তারা সেনাবাহিনীর সেই অংশটি যারা সুযোগ থাকা সত্ত্বেও হয়তোবা ওই না বলতে পারেনি, অথবা কেউ বলবে যে তখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে না বলাটা কঠিন ছিল, কিন্তু না বলাটাও কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। কারণ এই গুম কমিশনের রিপোর্টে আমরা দেখেছি যে অনেকে বলেছে যে কোরআন শরীফ পড়ছিল, তাকে গুলি করে একজন দুজন তৃতীয়বার গিয়ে গুলি করেছে। অর্থাৎ ওরকম মানুষ কিন্তু ওখানেও ছিল, আর্মিতেও ছিল, যারা এই অন্যায়ের ভারটা নিতে চায়। সো এটা খুব একটা ভালো রেখাপাত বা রেখা টানা হয়েছে যে আর্মি, পুরো আর্মি যারা অপরাধ করেছে তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। এবং বর্তমান যে দেশের অবস্থা, তাতে আমরা যত অস্থিতিশীলতার গল্প শুনছি, উত্তরপাড়া কেন্দ্রিক নানা আলোচনা শুনছি, তাতে কিন্তু এটাকে আমি একটা খুবই পজিটিভ দিক হিসেবে দেখি এবং আমাদের সেনাবাহিনীকে যে গায়ে আঁচড় লাগানো তাদের গৌরবে, সেটার থেকে তারা সরে এসেছে। দ্বিতীয় হচ্ছে যে আইনগত দিক থেকে যখন তারপরে এটাকে দেখতে চাই, আমি এটা লয়ার না, বাট যেটা আশা করি যে এটার সমাধানের দিকে আমরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যেতে চাই এবং সেনাবাহিনী একটা স্পষ্টগত জায়গা, তাদের এই উদ্যোগকে প্রথমে যেটা আমি বললাম আমরা স্বাগত জানাতে চাই। দ্বিতীয়ত আমরা আশা করি যে তাজুল সাহেব যে কথাটা বলছেন ওটা আইনের দৃষ্টিতে উনি ঠিক, যে আমরা এখনো অফিসিয়াল কাগজপত্র বা আদালতে উপস্থাপিত না হলে সেটা আদালতের কোনোভাবেই কগনিজেন্সের বিষয় না, সেখানে কিন্তু উনি ঠিক। বাট যে জায়গাটা আমি সমাধানটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনী এবং আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল ভিজাভিজ সরকার, এটার মধ্যে এটা নিয়ে কোনো ইস্যু তৈরি হোক এটা চাই না, এবং যেটা সঠিক সেই প্রক্রিয়া যেন যায়, কেন যেন কেউ গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা না করে বা এখানে রাজনৈতিক এলিমেন্ট যেন না ঢোকে, সেটা খেয়াল রাখতে হবে। কেন উনি, আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধগুলোর মধ্যে একটা সংগঠিত হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকার এবং ফ্যাসিস্টের দোসরদের দ্বারা। প্রায় 2000 মানুষ বা রিপোর্টেডলি প্রায় 1850 জন মানুষ গুম হয়েছে, অনেকে কিন্তু রিপোর্টও করেনি। 250টার মতো কেস নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা 70-80 দশকে, খলিল ভাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, দক্ষিণ আমেরিকাতে এই ধরনের ঘটনা দেখতাম আমরা, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, আর্জেন্টিনা, চিলি, গুয়েতেমালার উদাহরণ আমরা শুনতাম, চিলিতে কুখ্যাত জেনারেল পিনোচেটের গল্প আমরা শুনতাম, সেটা পুনরাবৃত্তি ঘটেছে। মানুষ ভুলেই গিয়েছিল 2000-এর দশকে বা তার পরবর্তী সময় যেরকম 2000 মানুষ গুম হয়ে যাবে। সেই জায়গাটাতে যেটা প্রয়োজন আমি মনে করি যে পরিবারগুলো আজকে ভুগছে তাদের প্রতি আমাদের প্রথম সহানুভূতিশীল হওয়া দরকার। এই বিচারটা সবাই মিলে নিশ্চিত করতে হবে যেন এর জন্য উল্লেখযোগ্য বিচার হয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সেনাবাহিনীর জন্য একটা মেসেজ অলরেডি সেনাবাহিনী দিয়েছে এবং ভবিষ্যতে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কর্মরত থাকবেন, পার্টিকুলারলি সেনাবাহিনী, তারা আমি যেন একটু আব্দুল মামুন আপনাকে একটু ইন্টারাপ্ট করি। কালকে সেনাবাহিনীর পক্ষ থেকে যেই প্রেস কনফারেন্সটি করা হয় সেখানে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেছেন যে যারা অভিযুক্ত তারা আসলে তখন সরাসরি সেনাবাহিনীর কমান্ডিংয়ের অধীনে ছিলেন না, তারা প্রেশনে বা আপনার ডেপুটেশনে র্যাবে অথবা ডিজিএফআইতে ছিলেন। আর যেহেতু ডিজিএফআই তো আমরা যতটুকু জানি ডিরেক্টলি পিএম এর কাছে তারা রিপোর্ট করে, তো সেই ক্ষেত্রে আসলে মানে এই যে সেনাবাহিনীর আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে হেয় করার একটা চলছে, সেই জায়গা থেকে আমি আমার এক্স্যাক্টলি আমার থার্ড পয়েন্ট এটাই ছিল যে মনে রাখতে হবে যে সেনাবাহিনী কিন্তু সরাসরি
এই ঘটনাগুলোতে বাহিনী বা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত নয়। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যাওয়ার প্রক্রিয়া আছে, ডিজিএফআই সহ যদি আমরা ধরি, সেই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের নিরাপত্তা, এইসব জায়গায় অনেক সময় তারা নিয়োজিত হয়। তো তাদের কারণে প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে তার বিপক্ষে আমরা কোনো প্রশ্ন না তুলি। তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক এবং অতন্দ্র প্রহরী। দ্বিতীয় হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যখনই বেসরকারি, বেসামরিক এবং সামরিক বাহিনীর কম্বিনেশনটা হচ্ছে, ভবিষ্যতে যেন কোনো ধরনের আর উদাহরণ সৃষ্টি না হয়, কেউ যেন এরকম, মানে খুব বেদনাদায়ক কিন্তু ঘটনাটা অনেক, যে আপনি একটা লোক মারা গেলে তার যে প্রক্রিয়াটা সেটাকে মেনে নেওয়া ফ্যামিলির জন্য, একটা মানুষ হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব রুড, খুব একটা অত্যন্ত হৃদয় বিদারক একটা বিষয়। তো সেক্ষেত্রেও যেন সেনাবাহিনীর থেকে যারা ডেপুটেশনে বিভিন্ন জায়গায় যাবেন, সেই এক্সাম্পলটাও শাস্তির মাধ্যমে কিন্তু নিশ্চিত করতে হবে, তারা যেন এ ধরনের পথে আর পা না বাড়ান, বা এরকম একটা বাহিনীর যে অ্যাচিভমেন্ট সেটাকে ছোট করার সুযোগ না পান, বা তার বিরুদ্ধে প্রশ্ন তৈরি করার সুযোগ না পান। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু এটা একটা বড় বার্তা। গতকালকে বিএনপি তাদের স্ট্যান্ড ক্লিয়ার করছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। আজকে জামাত ইসলাম এটা নিয়ে কথা বলেছে। রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ভূমিকা আছে, যে তারা সেনাবাহিনীর থেকে যখন এই ধরনের প্রতিষ্ঠানের লোক নিয়ে আসে, ডিজিএফআই সহ, তাদেরও ওটা খেয়াল রাখতে হবে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে যেন বাহিনী হিসেবে আমরা বিতর্কের মধ্যে ফেলে না ফেলি, যেটা আমরা এই সরকারের সময় দেখেছি। একজন যে পালিয়ে গেছে, একজন জেনারেলের কথা আমরা শুনছি, এবং যে পরিমাণ বর্বরতার কথা অনেক আমরা শুনছি, মানুষের ঠোঁট সেলাই করে দিয়েছে, নদীতে ডুবিয়ে মেরেছে, রেলগাড়িতে শুয়ে দিয়েছে, নখ তুলে ফেলেছে, ইলেকট্রিক শক দিয়েছে। এটা তো সভ্য সমাজে কল্পনা করা যায় না। আপনি ক্ষমতায় থাকার জন্য, ভয়ভীতি তৈরি করার জন্য আপনি এটা করতে পারেন না। এবং বাহিনীগুলোকে একটা, ওই যেটা একটু আগে আমি বললাম, যে দক্ষিণ আমেরিকার সেই গুপ্তচর বাহিনী হিসেবে তৈরি করে তাদেরকে মানুষের গুমের কাজে ব্যবহার করা হয়েছে। আপনি কিন্তু শুধু ব্যক্তি চরিত্র না, একটা বাহিনীর যে চরিত্র সেটাকেও প্রশ্ন মধ্যে নিয়ে এসে, সেটা র্যাব হোক বা আমাদের সন্ত্রাস বিরোধী অর্গানাইজেশন গুলো হোক, যেটাই করেন আপনি, এই জায়গাটাতে সেনাবাহিনী যেমন একটা রোল থাকবে, তেমনি যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতায় যাবেন ভবিষ্যতে, তাদেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থাকবে, যে সেনাবাহিনীকে এই জায়গাগুলোতে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা, এবং ওই জন্য শাস্তিটা নিশ্চিত হতে হবে, যেন কেউ যেন এটা বলার কিন্তু সুযোগ আব্দুল্লাহ মামুন, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতিকে ফিরে এসে এই নিয়ে আরো আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় আছে, সঙ্গেই থাকুন। বিরতির আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং ডেমোক্রেসি ডায়াসের বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ফিরছি আলোচনায়। মাসুমুর রহমান খলিলি, আমরা একটু পিআর বিষয় নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে পিআর সহ 5 দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর জামায়াত আজকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে, এবং এই বিএনপি আবার এখানে বলেছে যে চাপিয়ে দেওয়া কোনো কিছু তারা মানবে না। এই যে পিআর নিয়ে এখনও আসলে দুইটি রাজনৈতিক দল এখনও কোনো ঐক্যমত্যে আসতে পারলেন না, এবং এর মধ্যে দেখা যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে গণভোট, বিএনপি চায় ইলেকশনের দিন গণভোট, এবং জামায়াত সহ আরও কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট। এই যে একটা পাজল সিচুয়েশন, সামনের নির্বাচন আসলে আপনি কেমন দেখছেন, বা নির্বাচনটা আসলে কতটুকু ফেব্রুয়ারিতে হবে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, ফেব্রুয়ারির জন্য যে নির্ধারিত নির্বাচন আছে, এই নির্বাচন না হওয়ার ব্যাপারে খুব পরিষ্কার কোনো কথা আমরা সরকারের পক্ষ থেকে শুনছি না। এমনকি কনসার্ন রাজনৈতিক দল যেগুলো আছে, তারাও কিন্তু নির্বাচন না হওয়ার কথা বলছেন না। তারা নির্বাচনের ব্যাপারে কিছু দাবি দাওয়া দিচ্ছেন। আর তাদের এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে মৌলিক বিষয় কিন্তু একটা একমত অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেটা হচ্ছে গণভোটের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এটা একটা পজিটিভ দিক। আর গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে কি, জুলাই সনদটা বাস্তবায়নের জন্য গণভোটটা সাধারণ নির্বাচনের একই দিনে হবে নাকি তার আগে হবে। জামাত ইসলামী এবং তাদের আরও অন্য 5টি দল, তারা বলছেন যে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিন যদি গণভোট করতে হয়, তাহলে এটা একটা জটিলতা তৈরি হয়ে যাবে। মানুষ গণভোট এবং সাধারণ নির্বাচন ভোট দেওয়ার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলবে। অন্যদিকে যদি এই গণভোটটা 1 মাস অথবা 2 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে হয়, তাহলে এই গণভোটের সাবজেক্টটা মীমাংসিত হয়ে যাবে, আর সাধারণ নির্বাচনে এটার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এটা হচ্ছে কি জামাত এবং সংশ্লিষ্ট যারা আগে নির্বাচন চাচ্ছে তাদের বক্তব্য। অন্যদিকে বিএনপি যেটা বলছেন সেটা হচ্ছে কি, আসলে একসময় জামাত বা অন্য দলগুলোও বলছিল সাধারণ নির্বাচনের একই সাথে গণভোট হতে হবে। সেটাকে বেশ ধরে তারা বলছে যে না, একই দিন গণভোট হতে পারে, গণভোট এবং সাধারণ নির্বাচন।
এই দুইটার মধ্যে খুব মৌলিক পার্থক্য না। আমার ধারণা হচ্ছে দুই পক্ষ এই ক্ষেত্রে কিছু ছাড় দিয়ে একটা জায়গায় আসতে পারে। যেমন জামাত 2 মাস আগে এই গণভোট চেয়েছে, আর বিএনপি একই দিন চেয়েছে। হয়তো এমন হতে পারে যে 1 সপ্তাহ আগে যদি এই গণভোট অনুষ্ঠানের ব্যাপারে দুই পক্ষ একমত হতে পারে। আর আনুপাতিক নির্বাচনের যে প্রসঙ্গটা, যেটা নিয়ে অনেক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু জামাত এবং অন্য কয়েকটি ইসলামী দল এবং সমমনা দল তারা যেটা দাবি করছে সেটা হচ্ছে কি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই জায়গায় আনুপাতিক নির্বাচন হতে হবে। অন্যদিকে বিএনপি কোনো কক্ষেই আনুপাতিক নির্বাচন মানতে চাইছে না। এর মাঝামাঝি একটা অবস্থান আমরা দেখতে পাই হচ্ছে ঐকমত্য কমিশনে। ঐকমত্য কমিশন যে সুপারিশটা করেছে সেটা হচ্ছে নিম্নকক্ষে তারা কোনো আনুপাতিক নির্বাচনের কথা বলে নাই, তারা উচ্চকক্ষে আনুপাতিক নির্বাচনের কথা বলছে। আমরা এই ঐকমত কমিশন যে ফর্মুলাটা দিয়েছে সেটার ক্ষেত্রে একটা সমঝোতার সুযোগ আছে আমরা দেখতে পাই। আমার মনে হয় যেহেতু সকল দলেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে এবং সকল দলেই একটা রাজনৈতিক বিরোধটাকে মীমাংসা করতে চাচ্ছে, এবং জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের যে চেতনা, সেই যে ধারণা, এটা সব পক্ষ কিন্তু বাস্তবায়ন করার ব্যাপারে এর মধ্যে একমত হয়ে গেছে। জি, আমরা একটু ডক্টর আব্দুল মামুনের কাছে বাধা তৈরি করবে বলে মনে হয় না। জি জি, ডক্টর আব্দুল মামুন, এই যে পিআর নিয়ে 5 দফা দাবি নিয়ে জামায়াত স্মারকলিপি দেবে প্রধান উপদেষ্টার কাছ থেকে, পিআর নিয়ে এখনো কোনো সেটেলমেন্টে দেওয়া গেল না। জুলাই সনদ নিয়ে আসলে ইলেকশনের দিন হবে নাকি তার আগে, কিন্তু আমার কথা হচ্ছে যে গণভোটের কথা আমরা বলছি, সংবিধানে তো আসলে গণভোটটা নাই। না, সংবিধানে নেই, কিন্তু আপনি কয়েকটা পদ্ধতি তো এখানে আছে। একটা হচ্ছে যে আপনার 142 ফিফথ অ্যামেন্ডমেন্টের কারণে এখন তো রিইনস্টিটিউট হয়েছে, এবং যদি সরকার অ্যাপিল না করে যতক্ষণ পর্যন্ত, তখন সেটা এক্সিস্ট করছে। আর দুই হচ্ছে 1991 সালের যে গণভোট অধ্যাদেশ, সেটাও আপনি অ্যামেন্ড করে নিয়ে সেটার মাধ্যমেও গণভোটে যেতে পারেন। সো এর পদ্ধতিগত একটা দিক। এছাড়াও যদি কনসেনসাস তৈরি হয়, সেটা অধ্যাদেশের মাধ্যমে এই দুটো প্রক্রিয়ার বাইরেও রেফারেন্ডাম একটা কোর্ট থেকে আপনি ওপিনিয়ন নিয়োগ করতে পারেন। সো গণভোট আয়োজনে আমার মনে হয় যে খুব একটা আইনগত বিষয়টা নেই, কিন্তু খলিল ভাই যেটা বললো যে কনসেনসাসটা দরকার, এবং আমি ওনার উপস্থাপনাটাকে সাপোর্ট করি এবং দেখতে চাই যে আমাদের রাজনীতির ইতিহাস তো বটেই, বিশ্ব রাজনীতির ইতিহাসে আপনার 30টি দল 2 মাস ধরে আলোচনা করে একটা সনদ তৈরি করে, এটা কিন্তু একটা অনেক বড় অর্জন। আমরা পজিটিভ কথাগুলো কেন বলছি না আমি জানি না, নির্বাচন করছি, এটা একটা অনেক বড় অর্জন। জাস্ট 1 বছর আগের কথা আপনি চিন্তা করেন, যেখানে কথা বলা বলি হতো না, মুখ দেখা দেখি হতো না, গুম হয়েছে, খুন হয়েছে, মানুষকে ধরে নিয়ে জেলে ভরা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে একটা সোসাইটি এত বড় এগ্রিমেন্ট তৈরি করলো, এটা আমাদের প্রথম অর্জন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি দেখেন, আমরা অনেক শঙ্কা আশঙ্কার কথা 2 মাস ধরে বলছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ঠিকই প্রজ্ঞার পরিচয় দিয়েছে। হ্যাঁ, জামাতের যে প্রসঙ্গটা, অথবা এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আলোচনার টেবিলের থেকে এটা এই মুহূর্তে আলোচনাটাকে বাইরে নিয়ে যাওয়া বা এটাকে আপনার আন্দোলনে যাওয়াটা আমি পছন্দ করিনি। বরং এখন যে কাজটা তারা করলো, আন্দোলনে না গিয়ে একটা স্মারকলিপি দিল, সেটা কিন্তু বরং পরিচালিত রাজনীতির যে আমরা কথা বলছি তার একটা প্রক্রিয়া। কিন্তু আগে যে মাঠের রাজনীতি, এটাকে আমি সাপোর্ট করি। একটা ছোট একটা তথ্য আপনাকে আমি দিই 2 সেকেন্ড, 1 মিনিটে। সেটা হচ্ছে আমরা ডেমোক্রেসি ডায়াস থেকে সারা পৃথিবীতে এই মুহূর্তে পিআর এক্সিস্ট করছে, আমরা জানি 90+ দেশে। আমরা একটা 4টা কন্টিনেন্ট নিয়ে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকায় 4টা কন্টিনেন্টের পিআর আছে, এরকম 20টা দেশ নিয়ে একটা মডেলিং করে দেখেছি যে এগুলোতে পিআর পদ্ধতির আলোচনার গড় সময় 8 বছর 2 মাস, আর সর্বনিম্ন আলোচনার সময় হচ্ছে 2.5 বছর, আর সর্বোচ্চ আলোচনার সময় হচ্ছে 25 বছর। সো আমরা যে সময়ে পিআরটা নিয়ে কথা বলছি, আমরা এই সময়টা এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের ম্যাচুরিটি, সামাজিক ব্যবস্থা, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না। দুটো দেশের ক্ষেত্রে আমি উদাহরণ দিই, ইসরায়েল এবং নেপাল খুব দ্রুত গতিতে পিআরে গিয়েছিল, দুটো দেশে কিন্তু ঢুকছে। ধন্যবাদ ডক্টর আব্দুল মামুন। আমরা আসলে দেখতে চাই যে সনদটার গণভোট যেভাবেই হোক, যেদিন হোক, সব দল একমত হয়ে জাতির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন হোক। আমরা ধন্যবাদ ডক্টর আব্দুল মামুন, ধন্যবাদ ডক্টর মাসুমুর রহমান খলিল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণের ডিবিসির সঙ্গেই থাকুন।